আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জের ধরে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে ভালোই বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 দিনের ওই যুদ্ধে দুই পক্ষে প্রাণহানি ও যুদ্ধ সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সামরিক বাহিনীর ইমেজ। মোদী চেয়েছিলেন পাকিস্তানকে একটি শিক্ষা দিয়ে ভারতকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একক প্রভাবশালী হিসেবে দাঁড় করাবেন, নিজের রাজনৈতিক ইমেজও রাঙিয়ে নেবেন খানিকটা। কিন্তু তার সেই আশা পূরণ হওয়া তো দূরের কথা, উল্টো এখন ভারতীয় সশস্ত্র বাহিনীর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে নানান দিক থেকে। এতদিন ভারতীয় বাহিনীর সামরিক সামর্থ্য ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে যে গৌরব ও প্রচারণা ছিল তার অনেকটাই যে অতিরঞ্জিত সেটি প্রমাণ হয়েছে এবারের যুদ্ধে। মোদির হুঙ্কার কোনো কাজে আসেনি যুদ্ধের মাঠে, বরং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আধুনিক প্রযুক্তির সামনে সেকেলে মনে হয়েছে ভারতীয় যোদ্ধাদের। মে মাসের 7 তারিখ হঠাৎ করেই পাকিস্তানে আক্রমণ করতে শুরু করে ভারত। ভারতের আকাশসীমা থেকেই তাদের যুদ্ধবিমান আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের মোট 6টি স্থানে মিসাইল হামলা চালায়। ভারতের দাবি তারা সন্ত্রাসী আস্তানায় হামলা করেছে, যদিও পাকিস্তানি মিডিয়ার খবরে দেখা গেছে হামলার শিকার হয়েছে যেসব বেসামরিক স্থাপনা তার মধ্যে অন্তত 2টি মসজিদ রয়েছে। নিহত হয়েছে সব বেসামরিক মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সেদিনই পাকিস্তান জানায় তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই রাতে ভারতের যুদ্ধবিমানকে টক্কর দিতে পাকিস্তানের এক ঝাঁক যুদ্ধবিমান আকাশে ওঠে। এরপর নিজ নিজ আকাশসীমায় থেকে ডগ ফাইটে লিপ্ত হন দুদেশের পাইলটরা, আর তাতেই চরমভাবে হার মানে ভারত। তাদের 5টি ফাইটার জেট বিধ্বস্ত করার কথা জানায় পাকিস্তান, যার মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালে ফাইটার জেট। ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডের এক নিবন্ধে বলা হয়, ওই লড়াইয়ের পর ভারতীয় বিমান বাহিনীর পারফরমেন্স অত্যন্ত দুর্বল হিসেবে স্বীকৃত হয় নিরাপত্তা বিশ্লেষকদের কাছে। পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর ঘটনাটি ভারতীয় পাইলটদের অদক্ষতার চিত্র তুলে ধরে। ওই নিবন্ধে আরও বলা হয়, শুরুতে স্বীকার করতে না চাইলেও বিভিন্ন তথ্য প্রমাণ সামনে আসার পর ভারতীয় সরকার বা সশস্ত্র বাহিনী বিষয়টি আর অস্বীকার করতে পারেনি। তবে তারা গোপন করার চেষ্টায় কোনো কমতি রাখেনি, কারণ সরকারি চাপে অনেক ভারতীয় সংবাদ মাধ্যম তাদের ওয়েবসাইট থেকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর সরিয়ে নেয়। ভারত বরাবরই নিজেদের আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে চিন্তা করতে পছন্দ করে, কিন্তু তাদের সেই প্রত্যাশার বেলুন চুপসে গেছে পাকিস্তানের সাথে যুদ্ধে নামার পর। কারণ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে পাকিস্তান অনেকভাবে পিছিয়ে আছে ভারতের তুলনায়। এমন একটি দেশের সাথে যুদ্ধে হেরে যাওয়া মোদী সরকারের জন্য ছিল রীতিমতো বিপর্যয়। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ও কৌশলগত বিশ্লেষক সুশান্ত সিং ফরাসির সংবাদ মাধ্যম লা মন্ডকে বলেন, যদি পাকিস্তানের সাথে লড়াইয়ে ভারত যুদ্ধবিমান হারায় সেটি একটি বড় ধাক্কা। যদি রাফালে বিমান হারায় তবে সেটি শুধু ধাক্কাই নয়, তা বরং ভারতীয় অভিযানের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেবে। এই বিশ্লেষক মনে করেন, যুদ্ধক্ষেত্রে বিমান হারানো এমনিতেই বড় ঘটনা, আর পরিকল্পনা ও প্রস্তুতি সহকারে কোনো অভিযান চালাতে গিয়ে এমন ক্ষতির শিকার হওয়া খুবই যন্ত্রণাদায়ক ও বিব্রতকর। লন্ডন ভিত্তিক লেখক ও বিশ্লেষক ইউসুফ নজর আল জাজিরা অনলাইনে প্রকাশিত তার এক নিবন্ধে বলেছেন, ভারত গিয়েছিল শক্তি দেখাতে, কিন্তু সে তার দুর্বলতাগুলোই বিশ্বকে দেখিয়ে দিল। শুরুতে অস্বীকার করলেও পাকিস্তান তথ্য প্রমাণ হাজির করার পর ভারতীয় বিমান বাহিনী শেষ পর্যন্ত যুদ্ধের ক্ষয়ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়। কিছু আন্তর্জাতিক মিডিয়াও ভারতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল একে ভারতী বলেন, আমরা এখনও যুদ্ধাবস্থায় আছি, আর ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। 3.5 দিনের যুদ্ধের ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সব পাইলট নিরাপদে ঘাঁটিতে ফিরেছে। তবে সব পাইলট ফিরলেও সব বিমান যে ফিরতে পারেনি
তাতে কোনো সন্দেহ নেই, কারণ ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তা সহ আন্তর্জাতিক অঙ্গনের অনেকগুলো সূত্র নিশ্চিত করেছে রাফালে ফাইটার বিধ্বস্ত হওয়ার কথা। এর পাশাপাশি রাফালের ঘাতক হিসেবে সুখ্যাতি পেয়েছে চীনা যুদ্ধবিমান ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম, যা ভারতের বিরুদ্ধে চীনের চলমান দ্বন্দ্বে বেইজিংকে সুবিধাজনক অবস্থায় রাখবে বলে মনে করা হচ্ছে। অনেক বছর ধরেই ভারত চেষ্টা করত তার সীমান্তের দুই বৈরী দেশ চীন ও পাকিস্তানকে পরস্পরের থেকে দূরে সরিয়ে রাখতে, কারণ ভারতের সাথে শত্রুতার প্রশ্নে বেইজিং ও ইসলামাবাদ একই অবস্থানে ছিল। কিন্তু এই যুদ্ধের পর পাকিস্তান ও চীন আরও কাছাকাছি এসেছে, যা ভারতের জন্য সামরিক লোকসানের পাশাপাশি বড় ধরনের ভূরাজনৈতিক ক্ষতি বয়ে এনেছে। এই যুদ্ধে চীনা সরঞ্জামের সফলতাও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনকে আরও উৎসাহী ও আত্মবিশ্বাসী করে তোলে, যার ফলে পূর্ব ও পশ্চিম দুই দিক থেকেই সীমান্তে ভারতের উপর চাপ বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। মোদিকে এখন একজোট হওয়া দুই শত্রুর মোকাবেলা করতে হবে। এসব কারণে ভারত এখন ভুগবে অস্থিরতায়, কারণ ছোট্ট দেশ পাকিস্তানের মোকাবেলায় তাদের বাহিনীর যে দুর্বলতা ধরা পড়েছে সেই সামর্থ্য নিয়ে চীনের সাথে টক্কর দেয়া একেবারে অসম্ভব। সামরিক শক্তিতে চীন ভারতের চেয়ে যোজন যোজন এগিয়ে, তার উপর চীনা যুদ্ধবিমান তার সামর্থ্যটা দেখিয়ে দিল নরেন্দ্র মোদীর দেশকে। ভারত এই নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে সেটি বড় প্রশ্ন হয়ে দেখা গেছে নয়াদিল্লির কাছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গিয়েই সৌদি আরবের সাথে বিরাট অঙ্কের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় চুক্তি। তবে সামরিক সরঞ্জামের চেয়েও এই চুক্তি সৌদি আরবের জন্য রাজনৈতিকভাবে অনেক বেশি লাভজনক হবে বলে মনে করা হচ্ছে, কারণ মানবাধিকার ইস্যুতে পূর্ববর্তী জো বাইডেন প্রশাসনের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যে সম্পর্কের টানাপোড়েন ছিল তা পুরোপুরি কেটে গেছে বলে ট্রাম্প জানায়। ট্রাম্পকে দাওয়াত করে এনে এবং বিরাট অঙ্কের অস্ত্র চুক্তি করে বিন সালমান আবার আঞ্চলিক রাজনীতিতে হারানো ইমেজ পুনরুদ্ধারে অনেকটাই সমর্থ হয়েছেন। বাইডেন যুগে তার উপর যে চাপ ছিল তার সবকিছুই কেটে গেছে ট্রাম্পের রিয়াদ সফরের পর। সৌদি আরবের সাথে প্রায় 142 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির চুক্তি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে 1 ডজন মার্কিন কোম্পানি থেকে এই চুক্তির আওতায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা হবে। এসব অস্ত্রের মধ্যে থাকবে 1000 ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল ও 2000 প্রিসিশন কিল সিস্টেম নামের উন্নত প্রযুক্তির রকেট উইপন্স। এর বাইরে সৌদি আরবকে দেয়া থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, আর দেয়া হবে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। বিশাল এই চুক্তির আওতায় সৌদি আরবকে মহাশূন্যের শক্তি অর্জনে সহযোগিতাও করবে যুক্তরাষ্ট্র। স্থল ও নৌবাহিনীর আধুনিকায়ন এবং উপকূল রক্ষা বাহিনীর শক্তিও বৃদ্ধি পাবে বহুগুণ। চুক্তির মধ্যে আরও অন্তর্ভুক্ত হয়েছে সি গার্ডিয়ান ড্রোন, যা পুরো আরব উপসাগরের ওপর সৌদি আরবের নজরদারিকে জোরদার করবে। এছাড়া আছে C-130 সুপার হারকিউলিস সামরিক পরিবহন বিমান, যে বিমান মরু অঞ্চলে দ্রুততম সময়ে সেনা পাঠাতে সহযোগিতা করবে সৌদি সশস্ত্র বাহিনীকে। এসবের বাইরে বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, মিলিটারি পেট্রোল কার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি সৌদি আরবকে দেবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন এসব কেনাকাটা সম্পন্ন হলে সৌদি আরবের সামরিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং দেশটি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যাবে। তবে সবকিছু ছাপিয়ে ট্রাম্পের এবারের সফরের মাধ্যমে সৌদি আরব রাজনৈতিকভাবেই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ইরান ও তার প্রক্সি সংগঠনগুলোর সাথে দ্বন্দ্বের মধ্যে ওয়াশিংটনের সমর্থন বৃদ্ধি রিয়াদকে আরও বেশি সুবিধাজনক অবস্থায় রাখবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে হামাসের সরাসরি যোগাযোগ এবং মার্কিন ইসরায়েলি নাগরিক এজন আলেকজান্ডারের মুক্তির পর এই আশার আলো দেখা যাচ্ছে। 19 মাস প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী থাকার পর এ সপ্তাহে মুক্তি পেয়েছেন এই ইসরায়েলি সেনা সদস্য। মার্কিন নাগরিক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে
অ্যাডেনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। দোহায় হামাস ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় হামাস। এডান আলেকজান্ডারের মুক্তির একদিন পরেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। সেখানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রতিনিধি দলের সাথে পরোক্ষ আলোচনা হয়েছে ইসরায়েলিদের। তবে এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না। অন্যদিকে হামাস তাদের সিদ্ধান্তে অনড়। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা পণবন্দীদেরকে মুক্তি দেবে না। যে কারণে শান্তিপ্রিয় মানুষদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের সাথে হামাসের আলোচনা এবং এর জের ধরে এডান আলেকজান্ডারের মুক্তির পর অনেকেই মনে করছেন দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়েছে। এর সূত্র ধরে গাজায় যুদ্ধবিরতি করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যদি তেমন কোনো চাপ দেয়া হয় তাহলে সেটি উপেক্ষা করতে পারবে না ইসরায়েল সরকার। এছাড়া হামাসের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়টি কৌশলগত দিক থেকেও লাভজনক হবে প্রতিরোধ যোদ্ধাদের জন্য। কারণ হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এবার তাদের সাথে সরাসরি সংলাপের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের নিরুপায় মনোভাবের প্রকাশ ঘটেছে। ইসরায়েলও এখন বুঝতে পারবে পণবন্দীদের মুক্তির জন্য তাদের হাতে সমঝোতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন হামাস যদি ট্রাম্প প্রশাসনকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে পারে তাহলে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে সেটি কার্যকর পদক্ষেপ হয়ে উঠবে। কারণ নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আর সব উপায় ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।